কবিতা সমগ্র সুনীল গঙ্গোপাধ্যায়। দুদিক জ্বালানো মোম। আঙুল পুড়িয়ে মোম, একে চমৎকার শুরু হলো আঙুলের নাচ। চতুর্দিকে কান ঝালাপালা বাজনা, আর এই অশনি উৎসব, এর মধ্যে এঁকে বেঁকে ছোটাছুটি কৈশোর রক্তিম, কত ভালোবাসাময় শুকনো ফুল, নিষিদ্ধ শরীর, বৃষ্টি যেন বাল্য প্রেমিকার হিসি শব্দ। হঠাৎ দরজা খোলে, বুক কাঁপা আলো। নদীরা যেমন গলে গিয়ে যেমন গিলে নেয় সব ফুটো নৌকোগুলি, সেই রকমই সুন্দরের গর্ভে এত ব্যক্তিগত শোক। সহস্র জানালা, তবু অস্তিত্বের 7 লক্ষ জ্বালা। উনুনের পাশে যার ঘাম থেকে ঝরে পড়ে নুন, শ্মশান কাষ্ঠের মতো যার শুধু জ্বলন্ত জীবন, তারাও কি আলিঙ্গন চায়? ভূমিসজ্জা, বসন্ত বিহার। দুদিক জ্বালানো মোম খলখল শব্দে হেসে ওঠে। আরও গভীরে ছেঁড়া ছেঁড়া অন্ধকার নিয়ে খেলা করতে করতে একদিন ভালো মতন অন্ধকার এসে বলল, এসো এবার জমিয়ে খেলা হোক। তারপর শুরু হলো চিঠি ছেঁড়ার মহোৎসব। শূন্য বাক্স প্যাঁটরায় ফুঁ দিয়ে যে কত ধুলো উঠল, আহ, এমন নিরাভরণ হয়নি কখনো। নদীর মতন, নদীর গভীরে, আরও গভীরে এক হীরকোজ্জ্বল জীবন যেন মৎস্যকন্যা হয়ে হাত ছানি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আশ্চর্য নদী। আসুন এই নদীর ধারে আমরা সবাই বসবো একসঙ্গে। এখানে নেই কালো সাদা টেলিফোন, তার বদলে সূর্যমুখী ও চন্দ্রমল্লিকা। দেহরক্ষীদের রেখেছি কিছুটা দূরে জঙ্গলের আড়ালে। লাল কার্পেটের বদলে এখানে সবুজ ঘাস, পা ডুবে যাবার মতন নরম। ছোট ছোট বোতামের মতন ছড়িয়ে আছে বাঁশফুল। ওরা এই পৃথিবীর অপ্রয়োজনীয় লাবণ্য। জুতো মোজা খুলে আসুন, পায়ে লাগুক রাত্রির শিশির বিন্দু। ব্যক্তিগত সচিব ও ভাষণ লেখকদের সঙ্গে আনবার দরকার নেই আজ, কিন্তু সহধর্মিণীরা থাকুন পাশে পাশে, আঙুলে আঙুলে চুইয়ে। আজকের আকাশ মেঘলা, কিন্তু সুপবন খেলা করবে চুলে। এই নদী অনাদিকালের অনাবিষ্কৃত নদী, কুলুকুলু সুরে আপনাদের স্বাগত জানাচ্ছে। বসুন একেবারে জলের ধার ঘেঁষে, এক্ষুনি সব শুরু হবে। কে কে আসেননি এখনো? একটু অপেক্ষা করা যাক। এ তো গোল টেবিল কিংবা শীর্ষ বৈঠক নয়। এখানে কোনো সিদ্ধান্ত নিতে হবে না, কোনো পূর্ব শর্তও নেই। শুধু কাছাকাছি কিছুক্ষণ বসা, জলের সঙ্গে কিছুক্ষণ খেলা, অনন্ত ব্যস্ততা থেকে ছিঁড়ে নেওয়া কয়েক পলক ছুটি, যেন স্বপ্নের মধ্যে নিঃসঙ্গতার আহ্বান। আসছেন আসছেন, সকলেই আসছেন একে একে। সদ্য ঘুম ভাঙার মতন বিস্ময় কারুর চোখে মুখে। কেউ কেউ দর্প এখনো মুছে ফেলতে পারেননি। কারুর বা ওষ্ঠে অতি বিনয়ের মিথ্যে হাস্য, তাতে কোনো ক্ষতি নেই। কে না জানে প্রত্যেকের স্বভাবের মধ্যেই রয়েছে স্ববিরোধ। সমস্ত দুনিয়াব্যাপী অস্ত্রের ঝনঝনার আজ সামান্য বিরতি। কামান ও বিমান, বন্দুক ও বন্দুক কন্দুক সাময়িকভাবে স্তব্ধ। পাতালের গুম গুম ও শূন্যবিহারী ধ্বংস দূতেরা এক সকালে এসে থাকবে। আঁকাবাঁকা সীমান্তগুলিতে সংবরণের অনুরোধ জানানো হয়েছে। মৃত্যু ব্যবসায়ীরা মুখ ফেরাবে দেয়ালের দিকে, সময় গুনবে। হে সমাগত রাজন্যবর্গ, এটা কুরুক্ষেত্র নয়। আপনাদের সম্বর্ধনার জন্য গান স্যালুটনের ব্যবস্থা করা হয়নি। শুনুন দোয়েল পাখির ডাক। নিঃশব্দে উড়ে গেল এক ঝাঁক ধপধপে বক। এর মধ্যে একটা সঙ্গীত আছে। কাক চক্ষু এই ভরা নদীর দুকুল ছাপানো জল স্নেহের মতন স্বচ্ছ, ভালোবাসার মতন গভীর। একটু ঝুঁকে তাকিয়ে দেখুন,
এ এক মায়া দর্পণ। এখানে নিজের মুখ দেখা যায় না, অথচ ফুটে উঠেছে মুখ সবকটি শিশু। টলটলে চোখ, ঝকঝকে হাসি, মাথা ভর্তি চুল। চিনতে পারছেন না? যারা শুধু আদেশ দেয় তারা নিজেদের বাল্যকাল ভুলে যায়। পৃথিবীকে প্রথম দেখার স্মৃতি তারা মনে রাখে না, তারাই ভাঙতে চায় পৃথিবীকে। এইসব মুখগুলি কি একেবারেই হারিয়ে যায়? সবাই হাত তুলে বললেন, চিনেছি চিনেছি, এ তো আমারই বাচ্চা বয়সের ফটোগ্রাফ। জলের মধ্যে দুলছে, এ অতি সামান্য ম্যাজিক। না, ঠিক হয়নি, ভালো করে দেখুন আরেকবার। আপনারাও বাল্যকালে সরল ও নিষ্পাপ ছিলেন, তা অস্বীকার করছি না। তবু এই সুন্দর পবিত্র মুখগুলি কি হুবহু ব্যক্তিগত অতীতের কোথাও একটুও অমিল চোখে পড়ছে না? শুধু চোখ দিয়ে নয়, মনটাকে কপালের মাঝখানে এনে দেখুন। খুব কাছাকাছি, তবু অন্যরকম। ভুরুর ভঙ্গি, ওষ্ঠের রেখা, চিবুকের ডৌলো। ছবি বদল হয়নি, কোথাও পুরনো রং নেই। এইসব মুখের ছবি তোলার মতন আজও আবিষ্কৃত হয়নি কোনো ক্যামেরা। অনাদিকালের এই নদী শুধু এদের দেখাতে পারে। এরা অনাগতকালের আপনাদেরই ভবিষ্যৎ প্রপৌত্র ও প্রপৌত্রীরা হাসি মুখে চেয়ে আছে। ওই চোখগুলির দিকে তাকিয়ে একবার শুধু ভাবুন, এদের জন্য কীরকম পৃথিবী রেখে যাবেন আপনারা? রাশিয়ান রুলেট। সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ ফিরতেই দেখি সে নেই। তার শরীরের ঘ্রাণ, নিঃশ্বাস তরঙ্গ এখনও যেন মিলিয়ে যায়নি। তার পায়ের আওয়াজের রেশ, শেষ কথাটি অসমাপ্ত ব্যঞ্জনা, কাঁপছে বাতাসে। এরকম আচমকা চলে যাওয়ার কোনো মানে হয়? কথা ছিল আমরা কয়েকজন বন্ধু খুব নিরালা নদীর প্রান্তে কাছাকাছি বসে হাসতে হাসতে খেলে নেব রাশিয়ান রুলেট। বিদায় শব্দটি কেউ উচ্চারণ করবে না। হালকা কুয়াশায় ঢাকা নিসর্গ ও 10 দিক সাক্ষী থাকবে। ছুটে আসবে ভ্রমণ সঙ্গীরা, নর্ম সহচরীদের মতন উড়বে প্রজাপতি। কয়েক সিঁড়ি ভেঙে নদীতে পৌঁছানোর খানিকটা আগেই এমন এক অচেনা শূন্যতা এসে দাঁড়ালো পিছনে। আর কেউ নেই। দূরে একটা বারুদ শব্দ, একটি পাখির ডানা ছটপটানি। কেউ একজন আমায় খেলায় নিল না। দেখা হলো না। পথটা যেখানে সমতল ছেড়ে পাহাড়ে উঠেছে, সেখানে একটা ঝুমঝুমির মতন এলাচ রঙের ভাঙা বাড়ি। শুধু একটিমাত্র ঝুলন্ত অলিন্দে বিপজ্জনক ভঙ্গিতে উড়ন্ত পরীর মতন এক মূর্তি। পাথর না নারী, পাথর না নারী? দেখা হলো না। ছুটন্ত ট্রেন ভূমিকম্পের মতো শব্দ নিয়ে ঢুকে গেল সুড়ঙ্গে। পাথর না নারী, পাথর না নারী? দেখা হলো না। বাল্যপ্রেমিকার দীর্ঘশ্বাসের মতন অন্ধকার, বাতাস, দেয়াল ফোঁটা ফোঁটা জল। সমুদ্রের এপার ওপার। আকাশে এত নান্দনিক আলো। আজ কি চাঁদের জন্মদিন? দরজা খোলো, জানলা খোলো, দুহাত তুলে দিক বধূদের ডাকো। গুমট ভেঙে বান এসেছে, চন্দনের গন্ধবহ বাতাস। সব কলরব থামিয়ে দিল কোন মন্ত্র, কোন মায়াবী স্বর? ধ্বনির সঙ্গে প্রতিধ্বনি, ভার্জিল না কালিদাসের শোক? সমুদ্রের এপারে আর ওপারে আজ হাত বাড়ানোর সেতু। হাসতে হাসতে ঘরে ফিরছে দুই বন্ধু, পরমাণু ও মানুষ। বসন্তের বার্তা এলো। বসুন্ধরা মুক্ত রক্তলেখা। একলা তুই বসে আছিস, এখনো মুখ ঝুলকালিতে মাখা। বিষাদ, ক্রোধ, হতাশা গুলে পদ্য লিখিস, লজ্জা নেই তোর? আকাশে এত নান্দনিক আলো, আজ কি চাঁদের জন্মদিন? রাজসভায় মাধবী, একটি সংলাপ কাব্য।
গৌড়বঙ্গের অধীশ্বর লক্ষণ সেন দেবের রাজসভা। রাজার দুপাশে বসে আছে কয়েকজন মন্ত্রী ও কবি। এদের মধ্যে আছেন রাজার বাল্যশোষিত ও প্রতিপত্তিশালী মন্ত্রী হলায়ুধ মিশ্র, প্রবীণ মন্ত্রী উমাপতিধর, রাজগুরু গোবর্ধন আচার্য এবং 3 সভাকবি জয়দেব, শরণ ও ধৈ। রাজকার্যের বদলে এখন সভায় কাব্যচর্চা চলেছে। লক্ষণ সেন: ভ্রমর, ভ্রমর, কেন মনে হয় মানুষের চেয়ে ভ্রমরেরা বেশি সুখী? বসন্ত পবনে যত কাব্যের ভ্রমর আপনারা ভাসিয়ে দেন, তারা সব আনন্দের মণি। অতৃপ্ত মানুষ তবে ভ্রমরের নামে দেয় প্রাণের উপমা। ধৈ: অতৃপ্ত মানুষ, এই সাগর মেখলা পুণ্যভূমি, বীর শ্রেষ্ঠ প্রজ্ঞাপুজো, দান সৌন্ড, রাজা যার অধীশ্বর, সে রাজ্যে তো অসুখী বা অতৃপ্ত মানুষ কেউ নেই। শরণ: একটি ভ্রুক্ষেপে আপনি জয় করেছেন গৌড় লক্ষ্মী, আর নিতান্ত খেলার ছলে বিজিত কলিঙ্গ দেশ। শুধু অঙ্গুলি হেলনে কৃষ্ট চেদিরাজ, কাশী ও মগধ আপনার পদসেবী। অভিমানহৃত কামরূপ নিদাগ সূর্যের মতো আপনার তেজে দগ্ধ, অবাধ্য দুর্জন। মহারাজ, আপনার মুখে কেন অতৃপ্তির কথা? জয়দেব: অতৃপ্ত তো রাজরোগ, এরই জন্য পররাজ্য জয় স্বয়ং কেলিনায়ক জেনে। তাঁরও কণ্ঠে শোনা যায় রতি হাহাকার। যে রাজা জঙ্গম হরি, তিনিও কি নন আরও যশের ভিখারী? যিনি যাচকের কল্পদ্রুম, হায় নিজের যাচঙা কি তার কখনো মিটেছে? বাইরে কিসের যেন কোলাহল। রাজা স্ত্রীর নেত্রে দ্বারের দিকে তাকালেন। হলায়ুধ মিশ্র হাঁক দিয়ে বলেন, দৌবারিক, দেখো তো। ধৈ: এই স্নিগ্ধ গঙ্গা দেশ, অসংখ্য কুসুম সুবাসিত মধুলোভী অলিকুল পারিজাত বন ছেড়ে মেঘ হয়ে আসে। ভারতে এরকম শান্তিময় দেশ আর দ্বিতীয় নেই। লক্ষণ সেন: আবার ভ্রমর? কবিবর, উপমায় অলঙ্কারে এই পতঙ্গটি নিয়ে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যেন। দৌবারিক: রাজ সন্দর্শন চায় একগুচ্ছ নারী ও পুরুষ, মনে হয় তারা ক্ষুদ্র। ধৈ: ক্ষুদ্র, এই শব্দটি কি সঠিক হলো হে দৌবারিক? তারা প্রার্থী হতে পারে, এই রাজ্যে ক্ষুব্ধ কেউ নয়। হলায়ুধ মিশ্র: আসুক 2 জন প্রতিনিধি, যুগ্ম নারী ও পুরুষ, অন্যেরা দূরত্বে থাক। সভাস্থলে মাধবী ও কঙ্কের প্রবেশ। মাধবী আলুলায়িত কুন্তলা, স্ফুরিত ধরা, এক বস্ত্রা। তার চক্ষু দুটি কিছুক্ষণ আগে অশ্রুধৌত হবার কারণে এখন অত্যুজ্জ্বল। তপ্ত কাঞ্চন বর্ণা এই সদ্য যুবতীটি বিবাহিতা। সঙ্গের লোকটি তার ভাই, সে রক্তাম্বর পরিহিত। পুরুষটি রাজা ও অন্যদের অভিবাদন জানালো, নারীটি রইল অধবদনে। হলায়ুধ মিশ্র: যা কিছু বলার আছে সংক্ষেপে বলো। কঙ্ক: সসম্মান পুরস্বর নিবেদন এই মহারাজ। দক্ষিণ নগরবাসী স্বার্থবাহ সম্প্রদায় প্রতিভু আমরা এসেছি নিতান্ত বাধ্য হয়ে, সুবিচার প্রত্যাশায়। আপনার গুণ গান মনস্বী ও নিঃস্বগণ সমস্বরে গায়। আপনার বাক্য যেন স্বর্ণ সম সুদৃঢ় সুন্দর, ন্যায় ও অন্যায় আছে তুলা দণ্ডে। হে দিন পালক। রাজা: সুবিচার? কিসের বিচার? কঙ্ক: বিদ্যুৎ লেখার মতো নিষ্কলঙ্ক তেজস্বিনী এই যে বালিকা, আমারই সহোদরা, এর দুর্ভাগ্যের কথা কি করে যে বলি। ওই যে সুপ্রাচীন মহামন্ত্রী, তিনি তো জানেন সব। কঙ্ক রাজসভার এক প্রান্তে উপবিষ্ট প্রবীণ মন্ত্রী উমাপতিধরের দিকে অঙ্গুলি নির্দেশ করল। রাজা: জ্ঞানী শ্রেষ্ঠ উমাপতি, আপনি কি চেনেন এদের? উমাপতি: বিলক্ষণ চিনি মহারাজ। জলপ্রপাত তাড়িত অরণ্য প্রাণীর মতো এরা এসেছিল একদিন অন্যায়ের প্রতিকার প্রার্থনায়। রাজা: আপনার কাছে এসেছিল? তবে সেই তো যথেষ্ট। আপনি কি দেননি বিধান? উমাপতি: দিইনি, পারিনি দিতে। এমনও ঘটনা কিছু ঘটে, বিচারকও বিচার প্রার্থীর মতো অসহায় হয়। রাজা: ঠিক বোধগম্য যেন হলো না কথাটা। দোষী অথবা নির্দোষ বেছে নিতে ভুল হয় আপনার মতো এত প্রাজ্ঞ মানুষেরও। উমাপতি: ভুল নয় মহারাজ, দ্বিধা। রাজা: দ্বিধা? শরণ: আহা, বিচার প্রার্থীরা যদি সশরীরে উপস্থিত, ওদের সম্মুখে তবে শোনা যাক সমুদয় কাহিনী বর্ণন। ঠিক ঠিক।
তোমরা নির্ভয়ে বলো, কি বিচার চাও? মহারাজ, ভগিনীর দুর্ভাগ্যের কথা এত সজ্জন সমীপে বর্ণনা করার মতো শাস্ত্রজ্ঞান আমার নেই। যদিও আমার বক্ষ যেন ফেটে এক নাগরূপী মহাক্ষোভ মুক্তি পেতে চায়। শান্ত হও, নাগরিক সুস্থির নিঃশ্বাস নাও আগে। বরং প্রতিবাদিনী নিজেই বলুক তার কথা। ঠিক ঠিক, এই রমণীরই মুখে শোনা যাক কি তার কাহিনী। মাধবী ধীরে মুখ তুলে তাকালো, কিন্তু তার মুখে কোনো কথা ফুটল না। রাজা, শুভমস্তু। হে কল্যাণী, কি জন্য এসেছো বলো, অসংকোচে বলো। রাজার প্রসন্ন দৃষ্টি ধন্যা তুমি, বলো। দুষ্ট হাসি তুষ্ট বয়ম। উপস্থিত সভাসদ সবাই উদ্গ্রীব। কে রমণী তুমি? আগে পরিচয় দাও। হে রাজন, সমুদয় গুণীজন, আমি এক বণিক দুহিতা, সিংহ ইন্দ্রদত্তের কন্যা, পুস্তপাল অচ্যুত ভদ্রের পুত্রবধূ। প্রবাসী আছেন স্বামী দীর্ঘকাল। অচ্যুত ভদ্রের পুত্র? বসে তো বহুদিন নিরুদ্দিষ্ট নয়, তাঁর সপ্তডিঙা ফেরেনি এখনও। অজ্ঞাত সন্ধানে তিনি দূরতর দ্বীপে ভ্রাম্যমান নতুন বাণিজ্য বস্তু নিয়ে ফিরবেন। স্বামী নিরুদ্দেশ এই নবীন বয়সে তুমি একা? না মহারাজ, একা নয়। পিত্রালয়ে এবং শ্বশুরকুলে অনেক আত্মীয় বন্ধু আছে। আমাদের ভগিনীটি বড় আদরের। তোমার ভগ্নীকে নিয়ে নিজ মুখে বলতে দাও। তুমি চাও রাজসৈন্য রণতরী ছুটে যাক তোমার স্বামীর কুশল সন্ধানে? সেজন্য আসেনি মহারাজ। আমি ঠিকই জানি তিনি ফিরবেন, কথা দেওয়া আছে। তবে রমণীর অধিকার আছে কি না সসম্মানে জীবনযাপনে, এসেছি সেই কথা জানতে। এই রাজ্যে নারীর মর্যাদা যদি কেউ কেড়ে নেয়, সেই পাবে রাজ অনুগ্রহ? অলিক অদ্ভুত প্রশ্ন। সনাতন ধর্ম অনুসারে এ রাজ্য শাসন হয়। যদি কেউ অপর নারীকে লোলুপ দৃষ্টিতে দেখে, তপ্ত তৈলে তার দুই চোখ চির অন্ধকার হবে, এইরকমই রয়েছে বিধান। লোলুপ দৃষ্টিতে শুধু নয় মহারাজ, এক প্রবল পুরুষ প্রতিদিন নখ আর দন্ত নিয়ে ছিঁড়ে নিতে চায় আমার সম্ভ্রম। সে কি, সে কে নরাধম? এই রাজ্যে কে আছে এমন? এ যে অসম্ভব। নাম বলো হে মাধবী, স্পষ্টাক্ষরে মুক্ত কণ্ঠে বলো। মহারাজ, বলো সে পাপীর নাম, পূর্বাহ্নেই অভয় দিয়েছি। মাধবী, প্রসিদ্ধ ভর্তৃকা আমি মহারাজ, তবু নই নিঃস্ব অসহায়। ভাই বন্ধু পরিজন আছে আরও বহুতর স্নেহের আড়াল। কাব্যসঙ্গীতের সুধা ভরে রাখে নিজস্ব সময়। কখনো আকাশ দেখি, দূর বনানীর রেখা চক্ষু টেনে নেয়। এইসব নিয়ে বেশ সুখে থাকা, একা একা গড়ে তোলা নিজস্ব ভুবন, এ কি কোনো অপরাধ? রমণীর একাকিত্বে সুখ ভোগে নেই অধিকার? যে তোমার নিজস্ব ভুবনখানি মত্ত হস্তিসম বারবার দলে গিয়ে যায়, তার পরিচয় দাও। নদীতে অবগাহনে সুখ ছিল, এক দর্পী পুরুষের হাত কেড়েছে নদীর পথ। নদীও আমার দুঃখ জানে। অলিন্দে দিগন্ত রেখা, সেখানেও মূর্তিমান বাধা। আমার সঙ্গীত সাধা প্রতিদিন ভাঙে এক লোভীর চিৎকারে। এমনকি রাজপথে প্রকাশ্য দিনের মধ্যে বাহু চেপে ধরে ক্ষমতান্ধ এক যুবা আমাকে আধার দিকে নিয়ে যেতে চায়। সে কে নরাধম? তার আয়ু আমি কেড়ে নেব এক লহমায়। নাম বলো। সকলেরই পরিচিত সেই নাম, শ্রীমান কুমার দত্ত। তিনি শ্রীমান কুমার দত্ত, অর্থাৎ আপনার নিজের শালক, মহারানী বল্লভার প্রিয় ভ্রাতা। সুতরাং মহারাজ এবার বুঝলেন আমি সব কিছু জেনে জনতার সাক্ষ্য নিয়ে তবু কেন বিচারে হয়েছি অপরাগ। এই যে অবিশ্বাস্য, এই যে নিতান্ত দূরতম স্বপ্নেরও অতীত। বীরশ্রেষ্ঠ ন্যায়শীল ধীমান কুমার দত্ত এরকম পাপী? না মন্ত্রী উমাপতি, অবশ্যই কিছু ভ্রান্তি ঘটেছে কোথাও। কিছুতে কুমার নন অন্য কেউ, অবয়বে কুমার সদৃশ। অদ্ভুত, 50 জন সচক্ষে দেখেছে তারা কুমারকে চেনে। যদি অন্য কেউ হতো, অন্য কোনো কুলাঙ্গার, তবে নিজ হাতে এক খড়গাঘাতে তার মুন্ড ছিন্ন করে এখানে দিতাম চরণে মহারাজ। হলায়িত মিশ্র, প্রসিদ হে স্বার্থবাহ, বিস্তৃত হইও না। রাজার সম্মুখে তুমি কথা বলছো। কঙ্ক, সদ্যজাত সারণীর মতন পবিত্র এই ভগিনী আমার, সে জানে না কপটতা, অনৃত ভাষণ। জয়দেব, হে কমলাননা নারী,
হে বরবর্ণিনী, আরও মন খুলে বলো। তোমার বাক্যের দীপ্ত রঙে দীপ্ত এই রাজসভায় যেন সাগরে দিগন্ত মায়ার আলো, সহসা মরুতে নিপবন। হে সুন্দরী, বলো দেখি, কাব্যপ্রিয় ধীমান কুমার সে কি শুধু তস্কর দস্যুর মতো লোভী? প্রণয় রহস্য বড় গূঢ়, তার মর্ম শুধু দুজনাই বোঝে। তোমার মুখের জ্যোৎস্না, ওষ্ঠের অমিয় দেখে মুনি ঋষিরাও বিচলিত হতে পারে। কুমার তো সামান্য মানুষ। স্মরণ, কুমার কি কাম আবেশে তোমার শরীর স্পর্শ করেছে, অথবা রচেছে বন্দনা স্তুতি? সে তো কিছু দোষণীয় নয়। ধৈ, যেন সশরীর রতিপতি সুপুরুষ বহু ললনার প্রিয় ধীমান কুমার দত্ত প্রণয় কলায় সুনিপুণ, তার প্রতি তোমার এমন ক্রোধ স্বাভাবিক নয়। তবে সুন্দরী, তুমি কি কোনো প্রতিশ্রুত স্মরণ বেদনা নিয়ে এসেছো এখানে? উমাপতি, বাহ বাহ, চমৎকার, অতি চমৎকার। হে মহান রাজকবিগণ, সম্মুখে রয়েছে এক কাতর হরিণী, এক দুঃখবন্ধ দগ্ধ নারী, অপমান বিষে যার সর্বাঙ্গয় বিষম জ্বালা, পাণ্ডুর কপোল তার হৃদয়ের হাহাকারে বুঝি কবিদের করুণা জাগে না? আপনারা শুনতে চান রসালো প্রণয় গল্প, অথবা নতুন রচনার বিন্দু বিন্দু উপাদান খুঁটে খুঁটে নিতে চান বুঝি? জয়দেব স্বাগত। আগে রূপ, শরীরের রহস্য কাহিনী, পরে মর্মের সন্ধান। প্রথমেই মন নিয়ে টানাটানি যে করে সে মূর্খ, কবি নয়। রাজা, কে সঠিক অনাচারী পুনরায় ভেবে বলো নারী, শাস্তির যে যোগ্য তার কিছুতে নিস্তার নেই এই গৌড়ভূমে। মাধবী, যদি মিথ্যা বলে থাকি, জিহ্বা যেন শতখণ্ড হয়ে খসে পড়ে। যদি মিথ্যা বলে থাকি, বাঘ হোক রুদ্ধ, চক্ষে নেবে যাক জ্যোতি। যদি মিথ্যা বলে থাকি, জননীও ভুলে যাবে কন্যার কথা। মহারাজ, শুধুমাত্র রাজ অনুগ্রহ বলে বলি যে পুরুষ নারীকে লুণ্ঠনযোগ্য মনে করে সে রয়েছে রাজপ্রাসাদে, দুশ্শীল কুমার দত্ত আর কেউ নয়। মহারাজ, দীপ্তিময় এ নারীটির প্রতিটি অক্ষর সত্য। হঠাৎ সভাস্থলে পাটরানী বল্লভার দ্রুত প্রবেশ। বল্লভা, মিথ্যা মিথ্যা, এইসব কথা মিথ্যার কুটিল জাল। রাজা, এ কি মহারানী, এই রাজসভার মধ্যে? না না, ফিরে যাও। সামান্য এ রাজকার্য দ্রুত সেরে আমি যাব তোমার সান্নিধ্যে। বল্লভা, সামান্য এ রাজকার্য? চেড়ির বর্ণনা শুনে এসেছি এখানে। আপনি সরলমতি, ক্ষমাশীল, সে সুযোগে ষড়যন্ত্রীগণ সর্বনাশ করে দিত আমার আড়ালে। রাজা, না না, সেরকম কিছু নয়। এ তো দৈনন্দিন বিচারের সভা, কিসের বার ষড়যন্ত্র? মান্যগণ্য সভাসদ আছেন এখানে। বল্লভা, আপনি নীরব হয়ে শুনুন আমার কথা, আমি সব জানি। মহা ষড়যন্ত্রী ওই উমাপতিধর মন্ত্রী, আর এই কুলোটা এই দুই কাল সর্প। উমাপতি, আমি ষড়যন্ত্রী? মহারাজ, আচম্বিত সভাস্থলে এরকম পরিহাসও রুচিযোগ্য নয়। বল্লভা, সাধু সাজছেন? ভেবেছেন বুঝি পূর্ব কথা কিছু মনে নেই? আপনি প্রাচীন ঘুঘু, স্বর্গবাসী মহামতি বল্লাল সেনের আমল থেকেই জানা আছে আপনার মতিগতি। সে সময় ছিলেন আমার স্বামী যুবরাজ। দিবানিশি রাজার সম্মুখে করেননি যুবরাজ নিন্দা, তাকে সিংহাসন বঞ্চিত করার দেননি কুমন্ত্রণা। উমাপতি, আরে ছি ছি, সব ভুল জেনেছেন, বিপরীত জেনেছেন রানী। সে সময় বর্তমান মহারাজ যৌবন চাপলে কিছুদিন ছিলেন বিপদগামী, শাস্ত্রে কিংবা শস্ত্রে ছিল অনাসক্তি ঘোর, যে কারণে দুরন্ত অশ্বের মুখে বলগা টেনে এঁটে দিতে হয়। সেজন্যই ওর সংযমের জন্য উপদেশ দিয়েছি পিতাকে। সিংহাসন অন্যে পাবে এরকম কথা আমি কদাচও ভাবিনি। বল্লভা, তখন ভাবেনি, তবে আজ ভাবছেন? তাই এই রমণীকে কল্পিত কাহিনী দিয়ে আবেগে সাজিয়ে এনেছেন সভাস্থলে। উমাপতি, এ নারীর স্পষ্ট এক অভিযোগ আছে। বল্লভা, কুচক্রে বমন করা, স্বার্থলোভী শয়তানের মস্তিষ্ক প্রসূত সেসব রটনা। উমাপতি, শত শত নাগরিক সাক্ষ্য দেবে। বল্লভা, প্রজা বিদ্রোহের হীন কুটিল চক্রান্ত সব জানা হয়ে গেছে। এ জগতে অর্থবশ কে নয়, অর্থের লোভে মিথ্যা সাক্ষী কত। আর এই পাপীয়সী রঙ্গময়ী বার নারী, সর্বাঙ্গের নরক, মিথ্যা হাসি কান্না যার নিত্যসঙ্গী, মিথ্যা অঙ্গভঙ্গি অস্ত্র যার, তার কথা শুনে কেউ বিচলিত হয় যদি? কঙ্ক, সাবধান, সাবিত্রীর মতন পুণ্যশীলা সীতাসমা সাধ্যী এই ভগিনী আমার। তার নামে যদি কেউ অপবাদ দেয়, তবে তিনি সেই যেই হন আমি তাকে। হলায়ত, মুড়ো, দূরে সরে যাও, রাজেন্দ্রাণী কথা বলছেন। রাজা, রানী এইখানে এসে বসো, অপর পক্ষের কথা কিছু শুনি। বল্লভা, পরন্তপ
এসব কোটো কথা শোনাও বিষম ভুল, পাপ। এই দেহ পসারিণী কি কথা জানাতে চাই তাও আমি জানি। মাধবী: সামান্য বণিক বধূ আমি মহারানী, অতি গুণবান স্বামী পেয়েছি অনেক ভাগ্যে। বল্লভা: চুপ চুপ, শুধু কি বণিক বধূ, বারাঙ্গনা, বার বধূ তুই। মাধবী: আমার স্বামীর মতো এ জীবনে আর অন্য পুরুষ দেখিনি। বল্লভা: তোর নষ্ট স্বভাবের জন্য তোর স্বামী দুঃখে নিরুদ্দেশে গেছে। পুরুষ শিকারী তুই, ভেবেছিস ফাঁদ পেতে ছলা কলা দিয়ে আমার ভাইকে পাবি? তবে শোন, শত শত অনুরা রূপসী কুমার দত্তের শুধু ইঙ্গিতের অপেক্ষায় ব্যগ্র হইয়াছে। তুই কে রে, পদন খুলি? মাধবী: আপনি যা বললেন তাতে কোনো সত্য নেই। বল্লভা: সত্য সত্য, আমি যা বলেছি তাই ধ্রুব সত্য, এই শেষ কথা। মাধবী: শুধু বুঝুই রানীদেরই সত্যে আছে পূর্ণ অধিকার? বল্লভা: কাম প্রতিগন্ধ মাখা বন্দর উচ্ছিষ্টভোজী, দূর হও, দূর হও। রাজা: এবার বোঝা গেল, ছলাকলা পটিয়ে সেই ধুরন্ধরী কুমার দত্তের নামে কলঙ্ক লেপন করে আমারই সুনাম নষ্ট করতে চেয়েছিল। শাস্তি এরই প্রাপ্য। তবু এবারের মতো ক্ষমা করা গেল। যাও নারী, গৃহে যাও, সুসংবৃত হও। গোবর্ধন আচার্য: কেমন বিচার হলো? সাক্ষ্য প্রমাণাদি কিছুই দেখাই হলো না। হলায়ুধ মিশ্র: চুপ, রাজরানী যা কথা বলেছেন অন্য কারো অধিকার নেই। মাধবী: মহারানী, আমার প্রণম মা আপনি। শুধু এই জিজ্ঞাসা আমার, নারী হয়ে নারীত্বকে ধুলোয় লুটাতে দেখে কখনো আপনার হয় না একটু খেদ? নারী নির্যাতনে যদি নারীর ভূমিকা এত নির্মম নির্দয় হয়, তবে প্রতিকার চেয়ে আর কার কাছে যাব? ভ্রাতৃস্নেহে অন্ধ আপনি, তবু তো আমারই মতো আপনিও নারী। বল্লভা: ফের তোর ছোট মুখে বড় কথা, দূর হ, দূর হ। মাধবী: যাব, তবে তার আগে আরও একটি সরল প্রশ্নের সদুত্তর পেতে চাই। যে দেশের রাজকন্যা ছিলেন একদা, সে দেশে কি বহু বল্লভার ছড়াছড়ি? সে দেশের রমণীরা পুরুষের সামান্য ইঙ্গিত পেলে শরীরের সব খুলে দেয়? পরস্ত্রী বারস্ত্রী কোনো ভেদ নেই? সেই দেশে নারী ও পুরুষ সকলেই স্বেচ্ছাচারী? আপনিও কি যেথা সেথা শয্যা পেতেছেন পুরুষের অহংকার তুষ্ট করবার অভিলাষে? বল্লভা: ওরে পিশাচিনী, তোর এত স্পর্ধা, তবে এই মুহূর্তেই সমন সদনে যাবি তুই। বল্লভা মাধবীর চুলের গুচ্ছ মুঠিতে ধরে তাকে মাটিতে ফেলে পদাঘাত করতে লাগলো। ক্রুদ্ধ কঙ্ককে সরিয়ে নিয়ে গেল প্রহরীরা। গোবর্ধন আচার্য একটি খড়গ তুলে মারতে গেলেন মহারানীকে। তাকে বাধা দিল হলায়ুধ মিশ্র, অন্যান্য সভাকবিরা নির্বাক। রাজার চিবুক তার বুকে ঠেকেছে। মাধবী: মারো, আরও মারো, দেখি তুমি হিংস্রতায় কত দূর যেতে পারো। বল্লভা: আজ তোর শেষ। যদি ইষ্ট নাম কিছু থাকে সেই জপ কর। চেরি, চেরি, অগ্নি নিয়ে আয়, এই বেশ্যাটাকে জীবন্তে পড়াবো। মাধবী: যদি না পড়াও, আমি প্রায় অপবেশন করে প্রাণ বিসর্জন দেব। এই রাজসভা আজ কিছুতে যাব না ছেড়ে, যদি না সম্মান ফিরে পায়। এই রাজসভা আজ মৃত্যু গন্ধে ধন্য হয়ে যাবে। যে শরীরে পুরুষের লোভ, সেই রক্ত মাংস পোকা পতঙ্গের খাদ্য হবে। যে সমাজ রমণীর দেহটাই শুধু চেনে, হৃদয় চেনে না, সেখানে বাঁচতেও ঘৃণা হয়। আমি এতকাল ভেবেছি আমার কত কিছু আছে। এই আকাশের নীল আলো, নদীটির সঙ্গীত, বৃষ্টিস্নাত দিনের সুষমা, অসীম নক্ষত্রলোক, বৃক্ষ ছায়া। হঠাৎ বুঝেছি আজ পুরুষের কাম, প্রেম, আদেশ বা স্তুতি, এর চেয়ে আর কিছু প্রাপ্য নেই নারীর জীবনে। বল্লভা: প্রতিহারী, এই প্রগল্ভাকে নিয়ে যাও, দূর নগর প্রান্তর পরীক্ষায় ছুঁড়ে ফেলে দাও। মাধবী: পরীক্ষায় কেন? পয় প্রণালীর গর্ভে কিংবা অতল সাগরে? মৃত্যু যেখানেই হোক, মৃত্যু শুধু মৃত্যু, তার অন্য রূপ নেই। শুনে রাখো শেষ কথা, যে দেশে নারীরা শুধু খাদ্য আর ভোগ্য, পুরুষের ইচ্ছাদাসী, সে দেশে বাঁচার কোনো স্বাদ নেই। এই রাজ্য রাজধানী যাবে কাল গ্রাসে। যে রাজত্বে জননী ও জায়া ভগ্নী স্বাধীনা নারীর নেই স্থান, সেই রাজা কোনোদিন প্রতিষ্ঠা পাবে না। তার শিরে বজ্রপাত হবে। গোবর্ধন আচার্য: ছেড়ে দাও হলায়ুধ, যদি আর এক দণ্ড থাকি এ পাপ পুরীতে নিঃশ্বাসের বিষে
মরব ভ্রাত, ছেড়ে দাও। হলায়ুধ মিশ্র, যাও, নগরীর বাইরে চলে যাও। এ সময় কুমার দত্তের প্রবেশ। ঈষৎ স্খলিত কণ্ঠে সে মাধবীর নাম ধরে ডেকে উঠল। কুমার দত্ত, মাধবী, মাধবী, কোথা তুমি প্রাণাধিকে? মাধবী, 16 কলা পূর্ণ হতে এইটুকুই বাকি ছিল। এসো হে কুমার, শরীর চেয়েছ, নাও। সহস্র চোখের সামনে প্রহরী বৃষ্টিত হয়ে সগৌরবে নাও। তোমার স্পর্শের বিষে এই মুহূর্তের আগে উড়ে যাবে প্রাণ। কুমার দত্ত, শরীর তো শুধু নয় মাধবী, তোমাকে আমি আরও বেশি কিছু মনে ভাবি। কল্পনা ঐশ্বর্যময়ী তুমি, শব্দ বর্ণ গন্ধ মেখে সন্ধ্যার নির্জনে তোমার সঙ্গীত সুধা, তোমার মাধুর্য সব পেতে চায়। বল্লভা, কুমার এখানে নয়, প্রহরীরা এ দুষ্টাকে শাস্তি দেবে। তুমি চলো বিশ্রামের কক্ষে, হাত ধরো। কুমার দত্ত, এ রমণী রত্নটিকে সঙ্গে নিয়ে যাব। বল্লভা, না না। কুমার, কেনই বা না না বলছো? নিতে হবে, পেতে হবে। আমার বাসনা প্রত্যাখ্যান পছন্দ করে না। বল্লভা, কুমার আমার সঙ্গে চলো। রাজা, দাঁড়াও। বল্লভা, এ কি বিপরীত রীতি? তুমি ভ্রাতাকে দেখেই আমাকে উপেক্ষা করে চলে যাচ্ছ? কুমার দত্ত, দিদি, এই জরদগবটি আর কতদিন? বল্লভা, চুপ, ওরে চুপ। রাজা, দৌবারিক, দ্বার রুদ্ধ করো। কঠিন শৃঙ্খলে বাঁধো এই অপরাধ কর্মী প্রমত্ত যুবাকে। বল্লভা, এ কি কথা মহারাজ? এরকম রক্তচক্ষু, শ্বেদময় মুখ আপনার স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়। শান্ত হন, আমি উপস্থিত রয়েছি এখানে। তবু কুমারীর অঙ্গ স্পর্শ করার সাহস কার আছে? কে এমন দুঃসাহসী? রাজা, আমি। যদি বাধা আসে তবে নিজ হাতে তলোয়ার ধারণ করতেই হবে। এই যুবতীর অভিশাপ বাক্য শুনে আতঙ্কে কম্পিত বুক। রানী, তুমি সত্য বটে প্রেয়সী আমার, তার চেয়ে প্রিয়তর এই দেশ, এই যুদ্ধদীর্ণ মরুভূমি, মাতৃভূমি কোনো ক্রমে ধরে আছি। সহসা এই নির্যাতিত নারীর ক্রন্দনে কেঁপে উঠল সিংহাসন। মনে হলো পায়ের তলায় চোরাবালি, চতুর্দিকে হাহাকার, আকাশে অশুভ ছায়া, প্রলয় ইঙ্গিত। শুনি যেন অশ্বধ্বনি, ধেয়ে আসে বুঝি মহাকাল। ওঠো হে মাধবী, তুমি শুধু নারী নও, তুমি বিশ্বের মানবী, তুমি মাতা কন্যা প্রিয়া। উঠে এসো, দুই চক্ষু থেকে মুছে ফেলো অশ্রু ও অনল। ওই পাপীর শাস্তি আমি নিজে দেব। আজ ওর বক্ষের শনিতে তোমার ললাটে আমি এঁকে দেব জয়ের কুমকুম। দৌবারিক, ওকে নিয়ে এসো। মাধবী, থাক থাক মহারাজ, রক্তপাতে প্রয়োজন নেই। রক্ত সন্দর্শনে তৃপ্ত হয় যে রমণী, সে কখনো প্রকৃত মানবী নয়। আমি প্রতিহিংসা পরায়ণ নারী নই। কুমার তো কেউ নয়, সহস্রের একজন। আমার সমূহ অভিমান ছিল আপনার প্রতি। যেখানে বিচার অন্ধ, স্বজন নির্দোষ, সেই গ্লানিমুক্ত করেছেন আপনি, ধন্য। আর কিছু প্রার্থনীয় নেই। রাজা, তুমি এই পরশলোভীকে ক্ষমা দিতে চাও? মাধবী, ওকে দিন বনবাস, কিছুদিন প্রকৃতির সবুজ সেবায় অন্তর পবিত্র হোক, মুছে যাক চক্ষের কলুষ। যার এই ধরনের প্রতি প্রেম নেই, সেই মানুষ কখনো নারীর প্রেমিক হতে পারে? উমাপতি, স্বস্তি স্বস্তি। হৃদয় বৃত্তির মধ্যে শ্রেষ্ঠ যে করুণা, হে মাধবী, তুমি তা জেনেছ। সমাবেত স্বর, শান্তি 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 শান্তি। পাগলে পাগলে খেলা। ওরে ও কুসুম বনের সাপ, একটু আনবাগানে যা। ওরে ও খেয়া নৌকোর মাঝি, এখন নোঙর ফেলে ঘুমো। আকাশে হঠাৎ উঠল তুফান, কেউ কি দেখেছে জাদুদণ্ড? এ সময় বৃষ্টি তুলবে ঢেউ, তবুও জ্বলবে বড় বানল। এ সময় অরুণে বরুণে যুদ্ধ, যদিও বাতাসে প্রেম গন্ধ। ওরে ও বাঁধা রাস্তার পথিক, তোরা কেউ এদিকে আসিস না। ওরে ও প্রাসাদপুরীর বন্দি, মন দে দরজার কারুকার্যে। গায়ে মাখ
সোনার রূপোর ধুলো, নিয়ে নে আরও যত চাষ ধুলো। এদিকে মরুভূমি, ভূমিকম্প, আধারে উন্মূল খনিগর্ভ, এ তুফান তোরা কেউ দেখবি না, এ শুধু পাগলে পাগলে খেলা। বকুল, বকুল কথা বলো। বকুল গাছের নিচে যার জন্য প্রতীক্ষায় এক পায়ে দাঁড়ানো এতক্ষণ, সে এলো না। এরকম প্রায়ই সে আসে না, তার না আসা মানায়। বকুল গাছটিতে ছিল ব্যগ্র চোখে, ছুঁতে চেয়েছিল হাত, দেখা হলো না তাকেও। এরকম হয়, নদী দেখতে যাওয়া হলো, নদী নেই, শুয়ে আছে নীল ইতিহাস। অড়হর ক্ষেত থেকে উঁকি মারল সোলার টুপির নিচে কার নগ্ন মুখ। অলিখও সে হতে পারে, অথ নিচক এক খয়েরি শিকারী। কোথা থেকে উড়ে এলো চিঠির খসড়ার মতো, পরেও যা লেখা হয়নি সেরকম দুটো পাতা। দুপুর 3:10 ভাঙা ঘাটলার নিচে তীব্র শীষ বেজে ওঠে। কেউ কি শুনেছে? পুরনো প্রবাদ বলে, না শোনাই ভালো। তখন আকাশ ঠিক ততই দূরধিগম্য, যেন শ্বেতকেতুর সারল্য। মাঠ ঘাট, আল জাঙ্গাল, জঙ্গল পেরিয়ে ফের অসমাপ্ত দিনে ফিরে আসা। বকুল, বকুল কথা বলো। দুটি আহ্বান। ঠান্ডা ঘরে রিভলভিং চেয়ারে যে ধূপ দুরস্ত মানুষটি বসে আছে, টেবিলের নিচে তার খালি পা, গাঢ় ভরু, কণ্ঠস্বরে প্রতিষ্ঠার স্ববিরোধ, চশমার বিচ্ছুরিত ব্যক্তিত্ব, হাতের আঙুলে সিগারেট ধরার অবহেলা। কেউ জানে না সকাল থেকে তার নিম্ন উদরে ধিকি ধিকি ব্যথা, একটা আগুন যা কিছুই পোড়ায় না, শুধু চলে, একটা অন্যমনস্কতা যা কোথাও যায় না, মনের চারপাশেই ঘুরঘুর করে। সে চোখ তুললে দুজন আগন্তুক, তখনই সে শুনতে পেল রাত্রির সমুদ্র গর্জন। সেদিন চাঁদ টেনেছিল সমুদ্রকে। সেদিন সমুদ্রের গর্ভ থেকে লাফিয়ে উঠেছিল এক উচ্চাকাঙ্ক্ষী ঝিনুক। বাতাসে পূর্বপুরুষদের দীর্ঘশ্বাসের রলরোল। আকাশ নেমে আসে খুব কাছাকাছি, কয়েক লহমার জন্য। তখনই একটা বিদ্যুতের হাত, এক ঝলকের তীব্র বাসনা। ছুঁড়ে দিন একটা মালা, ঢেউয়ের মাথায় দুলতে 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 আসবে কিংবা ফিরে যাবে, একবার গভীরে, একবার তীরের দিকে, কখনো দীপ্ত, কখনো অন্ধকারময়, কখনো কৈশোর স্মৃতি, কখনো সব হারানোর মতন রক্তিম। বালির ওপরে অন্ধকারে বসে আছে এক বালির মূর্তি। একটু আগে প্রবল বৃষ্টি হয়ে গেছে, তাই মানুষের সব ছাদের নিচে মানুষেরা চলে গেছে। দিগন্ত শুধু একজনেরই জন্য। সিন্ধু সারসরা ট্রি ট্রি ডাকছে। প্রেমের চেয়েও তীব্র, মাতৃস্নেহের মতন আদিম একটা টান, জীবন বদলের একটা মুহূর্ত, খিদে তেষ্টা তুচ্ছ করা এক অধীর অপেক্ষা। সব কিছুই অন্যরকম হয়ে যেতে পারে, অন্যরকম, অন্যরকম। বালির স্তূপ ভেঙে উঠে দাঁড়ানো, বোতাম ভাঙা শার্ট আর ছেঁড়া চটি পড়া, দাড়ি না কামানো মুখ, একটা 23 বছর, সে কি বাল্মীকি না রত্নাকর? এখনো পেছন থেকে ভেসে আছে কাদের ডাক, কারা তার জামা ধরে টানছে। সে ছুটে যেতে গেল জলের দিকে। কোনো নারী তার সামনে দুহাত ছড়িয়ে দাঁড়ালো না, তবু সে শেষ মুহূর্তে ঘুরে গেল অন্যদিকে। সমুদ্রের মালা মিলিয়ে গেল, হাওয়ায় উড়ে এলো একটি খয়েরি খামের চিঠি। সেই পাহাড়ের কোনো কৌলিন্য নেই, চূড়ায় নেই মন্দির, সানুদেশে নেই নিসর্গ লোভীদের ব্যস্ততা। নাম না জানা বনের মধ্য দিয়ে পায়ে হাঁটা সরু পথ, সেই পথ, সেই পাহাড় একদিন তাকে ডেকেছিল। এমন ডাক আসে ঘুমের মধ্যে, এমন ডাক আসে আকস্মিক অপমানের প্রতিশোধের মতন। কেউ বলেছিল কয়লা খনিতে কালো হয়ে এসো, কেউ বলেছিল স্বর্ণকারের দোকানে গিয়ে ধুলো কুড়িয়ে আনো, কেউ বলেছিল চোখের জল দিয়ে ওষুধ বানাও। ভাঙো অরণ্য, বিষ মেশাও শিশুদের শরীরে, শব্দ ও অক্ষরের মধ্যে বুনে দাও চকচকের উপলি লোভ। নারীকে দেবীর আসনে বসাও, তারপর তার গর্ভপাত করো। বসে থেকো না, দৌড়াও। সবাই দৌড়চ্ছে, পায়ে পা দিয়ে ফেলে দাও
সামনের জনকে। সেরকম একদিন হঠাৎ সে নিমন্ত্রণ পেল। সবুজ শ্যাওলায় ঢাকা লোমশ একটি পাথর অপেক্ষা করছে তার জন্য। ঘোর অপরাহ্নে তার জন্য প্রতীক্ষা করেছে পাহাড়ে হেলান দেওয়া এক টিলা। অভিমুখী পথটিতে অনেক দিন কেউ যায়নি, তবু চিনতে অসুবিধা নেই। দুপাশের বন তুলসীর ঝাড়ে বাল্যপ্রেমের সৌরভ। প্রথম কোনো স্তন স্পর্শের মতন কাঁপছে পৃথিবী। নভলোকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছে নিস্তব্ধতা। সেই পাথরের বেদি, একটি নিঃসঙ্গ শিমুল গাছ তাকে কিছু ভেবে কিছু দেবে যা অন্য কেউ পায়নি। সে জানে সে ছুটে যাচ্ছে, তবু যাওয়া হলো না। জুতোর পেরেক এ রক্তাক্ত হলো তার পা। সে বসে পড়ল মাটিতে। তখনই সে শুনতে পেল পাতা খেলানো বাঁশির শব্দ। পা ক্ষতবিক্ষত হলে সামনে যাওয়া যায় না, পেছন ফেরা যায় অনায়াসে। সেই বাঁশির সুরে দুলতে লাগলো তার মাথা। সে কবে পোষার সাপ হয়ে গেছে সে নিজেই জানে না। চেয়ারটা অন্যদিকে ঘুরিয়ে চোখ থেকে চশমা খুলে সে বলল, এখন সময় নেই, ব্যস্ত আছি, খুব ব্যস্ত। আত্মজীবনীর খসড়া। বাঁশি বাজানো শিখতে শুরু করেছিলাম উঠতি বয়সে। সবাই বলল, ওরে ও কম্য করিস নি, গরিবের ছেলে দিনরাত বাঁশি ফুঁকলে নির্ঘাত টিভি। ত্রিপুরা থেকে কিনে আনা প্রিয় বাঁশিটি দান করে দিলাম এক বন্ধুকে। সে 2-4 দিন ফুঁ দিতে না দিতেই মথুরার রাজা হয়ে চলে গেল। আমায় টিভি পোকাই খায়নি, খেয়েছে পঙ্গপাল। পকেটে তখন ট্রাম বাস ভাড়ার বিষম টানাটানি। তখন এক শুভানুধ্যায়ী প্রস্তাব দিলে, একটি প্রাক্তন সুন্দরীর আত্মজীবনী লিখে দিতে পারবি? সে নাকি একসময় ছিল বাংলা সিনেমার বিবি, এখন কোনো এক সাবান ব্যবসায়ীর রাঁড়। স্ত্রীলোকটির কিঞ্চিত মাথার গোলমাল, কিন্তু পারিশ্রমিক দেবে ভালোই, মন্দ নয় বলে আমি পা বাড়াতেই মঞ্চ থেকে নেমে এসে শিশির ভাদুরী আমার গালে কষলেন এক থাপ্পড়। আমি রাগের মাথায় ঝটিতে কিছু করে ফেলার আগেই তিনি নিজেই ঘুরে পড়ে গেলেন মাটিতে এবং অক্কা। এরপর নির্জন রাতে নিজের পৌরুষটি হাতে ধরে বসে থাকা ছাড়া আর উপায় কি? তারপর সেই এক দাঙ্গা হাঙ্গামার সারা জাগানো বছরে সামান্য রুখু দাড়ি রেখেছিলাম ও লুঙ্গি পরে ঘুড়ি ওড়াতুম বলে বেমক্কা আমাকে সন্দেহ করলো মুসলমান বলে হিন্দু পাড়ার বীরপুঙ্গভেরা। তখন নিরীহ মুসলমান ডিমওয়ালা কিংবা শালকরদের মাথা থেঁতলে দেবার জন্য বেরিয়েছে অসংখ্য বাঁশ ও শাবল। ওদিকে অন্য কোনো পাড়ায় ছোট জাতের হিন্দুরাও কচু কাটা হচ্ছে টপাটপ। তখন একজন আমাকে বলল, পেন্ট খুলে দেখা তো শুয়োরের বাচ্চা। আমি প্রকৃত শুয়োরের বাচ্চার মতন উদম হতেই তাবৎ পৃথিবী কেঁপে উঠল জন্তু জানোয়ারদের পুলক শীতকারে। বস্তুত আমার ওই ব্যাপারটির সঙ্গে ষাঁড় না শুয়োরের বেশি মিল সে সম্পর্কে আমি এখনও নিশ্চিত নই। বন্ধু বলে যাদের জড়িয়ে ধরতে গেছি তারা পিঠ ফেরাতেই ঢেলেছে বিষ। সেই বিষে আমার স্বাস্থ্য ভালো হয়েছে। নির্জনতা খুঁজতে গেছি রঙ্গালয়ে। এই তো দেখছি কয়েকটি বহুরূপী এখানে সেখানে লেখা ছাপানোর জন্য গোপে উমেদারি করে যাচ্ছে। আবার বাইরে গ্যালারি কাঁপানোর জন্য তুলে যাচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতার জিগির। কেউ গায়ে ছড়িয়েছে সুবিধাবাদী মার্ক্সবাদের নামাবলী, মাথার টিকিতে জবা ফুলের মতন বেঁধে নিয়েছে লেনিনের নাম। তারপর দুরন্ত 70 দশকের চেয়ার ভেঙে সামান্য আহত হয়ে কমরেড মাও সেতুং আমায় বললেন, চলো নদীতে গিয়ে ওসব অতি বিপ্লবীপনা ধুয়ে ফেলি। আমি জলের নাম শুনে ডরাই। শুনে উনি এসে বললেন, ভয় কি, আমি তোমায় সাঁতার শেখাবো। এরকম কথা না রাখা যেন ইতিহাসের এক অভূতপূর্ব ডিগবাজি। তিনি নিজেই টুক করে ডুবে গেলেন বিস্তৃতির গভীরে। আমি এখনও খাবি খাচ্ছি। সে আসবে। পশ্চিমের অবনত সন্ধ্যায় এক নদীর কিনারে দাঁড়ালো সে, একজন শতাব্দীর ভ্রাম্যমান ইতিহাসের পথ ভোলা পথিক। তার দু চোখে প্রতীক্ষা, তার নিঃশ্বাসে ব্যাকুলতা।
ঠিক এইখানে, এই শ্মশান প্রান্তে শিশু গাছটির নিচে কেউ একজন আসবে, তার জন্য কথা আছে, সে নিয়ে আসবে মুক্তি। একদিন এইখান থেকেই যাত্রা শুরু হয়েছিল তার, যখন এই গাছটির জায়গায় সদ্য বীজ থেকে বেরিয়েছিল অঙ্কুর। নদীটি ছিল বর্ষার মতন ঝঙ্কৃত, যখন বাতাস ছিল শিশুর হাসির মতন টাটকা, জ্যোৎস্না ছিল ভালোবাসার মতন, যখন ফসলের ক্ষেতে লাগেনি রক্তের ছিটে, ঘুমের মধ্যে ধাতব শব্দ, যখন এক রাজকুমার অঙ্গে নিয়েছিল গেরুয়া, এক সেনাপতি পদচুম্বন করেছিল এক ভিখারিনীর, এক কবি দেব মন্দিরের বেদিতে বসিয়েছিল তার হৃদয়েশ্বরীকে। তবু একজন কেউ বলেছিল, মানুষের জন্য এই বসুন্ধরা সুন্দরতর হবে। পাহাড়ের গায়ে মেঘের মতন কোথাও আড়ালে রয়ে গেছে মাধুর্য। সে আসবে, সে আসবে, সে আসবে, যার জন্য সারা জীবন আরও একটু সামনে যেতে হবে। মাত্র আর একখানাই খাড়া পাহাড়, দুটো পাগলা ঝোড়া। এখানে বসিস নি খুকি, ওঠ, আমি হাত ধরে তুলছি, বেলা যে বেশি নেই। কিংসুকের রেণুর মতো ঝরে পড়ছে আসন্ন সায়াহ্ন। অকস্মাৎ অতি চিকন আলোর মধ্যে মিলিয়ে যাচ্ছে রাস্তা। এই দিগন্তে ধুলো আমার খুবই চেনা, সারা অঙ্গে 7 জন্মের ধুলো। সমস্ত অনিত্যতার মধ্যে আমার এই জন্মদাগ। পায়ের তলায় কাঁটা, রক্ত বিন্দু, পায়ের তলায় এই সামান্য আদিম বর্ণ। আহ, কি আনন্দ! এতক্ষণে রমণী হলে নীরার চেয়েও অধিকতর নারী। মন্দিরের মূর্তি নও, রাত্রি জাগা শব্দ খেলা নও। ব্যথায় তোমার কণ্ঠ ওষ্ঠ কাঁপে, শিল্প তোমায় অমর হাসি দেয়নি। পায়ের তলায় এই সামান্য আদিম বর্ণ। আহ, কি আনন্দ! আমার দাঁত, আমার জিভ আজ ধন্য হলো। এসো, আবার চড়াই উতরাই। কতটা পথ এসেছি, কত দুর্নিবার, বাকিটা আর কিছু না। দুদিকে গাঢ় জঙ্গলের হাতছানি, বাতাস ডাকছে এসো। বসতে পেলেই শুতে চাইবে এমন লোভ মাথায়, আর ক্লান্ত মজ্জায় সুন্দরের সশস্ত্র মোহ। এর আগে কি দেখিনি কখনো? এখানে বসিস নি খুকি, ওঠ, আমি হাত ধরে তুলছি, বেলা যে বেশি নেই। আমরা সেখানে যাব যেখানে তৃণ সদ্য জেগে উঠছে। ওদিকে এমন কি ঝড় নীরা, আমরা কি আগুন খাইনি? সেদিন ঘোর পাতালে যায়নি পিকনিকে? চতুর্দিকে কাড়াকাড়ির খেলা। আমরা কারকে হারাইনি, হার মানিনি। তারের ওপর দিয়ে হাঁটা, সবাই বলো গেল, এবার গেল। শরীর যেন প্রবাসী হাঁস, প্রতিদিন ভ্রমর কৌতুক। মাত্র আর একখানাই খাড়া পাহাড়, দুটো পাগলা ঝোড়া। হু হু শব্দে নামছে আকাশ। এখনই নয়, একটু দূরে থাকো। দ্রিদিম দ্রিম দ্রিদিম দ্রিম ধ্বনি। ধন্যবাদ, আমরা কোনো উৎসবের আমন্ত্রণ আজকে নিচ্ছি না। ঝামড়ে উঠছে প্রায়ান্ধকার, চূড়ার কাছে 7 ঈগলের ডানা। আমরা আজ সেখানে যাব, যার জন্য সারা জীবন এত সমস্ত কাণ্ড। শরীর যেন প্রবাসী হাঁস, প্রতিদিন ভ্রমর কৌতুক। চোখ জড়িয়ে আসছে ঘুমে। হঠাৎ যদি গড়িয়ে যায় নিম্ন গোলকধাঁধায়, আমায় ধরে রাখিস খুকি, কোমল হাতে, অনিঃশেষ মায়া। বিকেলের বর্ণফেরা। ঘাটের পৈঠায় বসে আছে এক জলকন্যে। এখনো হয়নি ঠিক সন্ধে। নিথর দিঘির পিঠে মেঘের তরল ছায়া, যেন সব কথার নিষেধ। ঈষৎ বাতাসে ওড়ে চুল, ভরু ডম্বরু, কোমর খাঁজে দুটি পদ্ম পাতা। মুখের ভঙ্গিমা তার নৈরিতে ফেরানো, যেন মুখ তার না দেখাই ভালো। বস্তুত জলের নিচে তার কোনো বাস নেই। কঠিন ভূমিতে কেউ নেই, আকাশেও কিছু নেই। স্বপ্নে বা দুঃস্বপ্নে এ শুধু একাকী বসে থাকা। বিকেলের বর্ণফেরা। চূর্ণ ঝড় ধেয়ে এলে সে কোথাও যাবে না, থাকবে না।
মন্ত্র। তোমার এতই ভালো লাগছে গড়বন্দিপুর, এই ঠিক থেকে কাদা, পচা কাঁঠালের গন্ধ, নীল রঙের শাড়িতে কত চোর কাঁটা, যেন অসংখ্য তীর বিদ্ধ তুমি। পা ধোবে এই শুকনো নদীর ঘাটে? এখানে অনেক দীর্ঘশ্বাস ছিল, সব উড়ে গেল তোমার হাসির শব্দে। এখানে অনেক লুকোনো কান্না ছিল, এখন সেই সব চোখ তোমাকেই দেখছে। আমাদের এই গড়বন্দিপুরে তুমি তুমি যেন বিলেত আমেরিকার চেয়েও দূরের কোনো স্বর্গের দেবীর মতন। গতবার সরস্বতী পুজোর মণ্ডপে আগুন লেগেছিল, তুমি সেই প্রতিমার চেয়েও সুন্দর গো। এখানে শ্বেতকমল ফোটে না, তোমার পা ফেলার মতো সবুজ ঘাসও নেই। ওই সাপটা দেখে তুমি ভয় পেও না, ও এমন কিছু না, জল ঢালা। এসো, এই বাজ পড়া গাছটির পাশ দিয়ে কালভার্টের মাঝখানটা ডুবে গেছে, তাতে কোনো দোষ নেই। 1000 বছর ধরে ওটা এমন আছে। সামনের ওই গোয়াল ঘরটি পেরোলেই আধখানা প্রান্তরের ওপাশে দেখবে সেই গড়, যেখানে স্থাপত্য নেই, ইতিহাস নেই, আছে শুধু ভগ্ন স্মৃতিকথা। একটু সাবধানে এসো, বাবলা কাঁটায় তোমার শরীর যেন ছড়ে না যায়। পাঁজরা বার করা গরু দুটিকে তুমি ধন্য করলে তোমার স্নেহ দৃষ্টিতে। ধুলোয় গড়াগড়ি দেওয়া কার্তিক সাপুইয়ের ছেলেকে বুকে তুলে আদর করলে তুমি। হে দেবী, তুমি কি খরায় জলা মাঠে বৃষ্টি এনে দিতে পারো? নেতিয়ে পড়া ধানের বীজে এনে দিতে পারো দুধ? তোমার স্পর্শে আম গাছগুলো থেকে পালিয়ে যাবে সব পোকা। বিদ্যুৎ চমকের মতন তোমার মুখখানি, তুমি আঁচল উড়িয়ে গেয়ে উঠলে গান। তোমার খুশির লাবণ্যে থরথর করে কাঁপছে কচি কচি সবুজ পাতা। পানাপুকুরটার আজই প্রথম ফুটল একটা লাল শাপলা ফুল। গড়বন্দিপুরে আজ আনন্দের প্লাবন বইছে, তুমি এসেছো, তুমি সৌভাগ্যের দুহিতা। হে দেবী, এখান থেকে আবার পথ চিনে ফিরে যেতে পারবে তো? মনে আছে সেই মন্ত্র? যদি ভুলে যাও, গড়বন্দিপুরের গোলক ধাঁধায় আটকে যাবে তোমার পা। তাহলে তুমিও একদিন হয়ে যাবে 7টি সন্তানের জননী, দিনের শাকচুন্নি, হাবার মায়ের মতন। গ্রন্থ সুন্দরের মন খারাপ, মাধুর্যের চর। হে অদৃশ্য সকল দেখার শ্রেষ্ঠ, হে প্রিয়, হে নির্বাক কুসুম, এবে উন্মোচিত হও। হে তমস বিদ্যুল্লতায় ঘেরা মরুৎ বাহন, হে অদৃশ্য সকল দেখার শ্রেষ্ঠ কাঙাল ভুবন। হে সমুদ্রে ওঠে না তরঙ্গমালা, নিয়ত জাগ্রত, যে স্বপ্নের ভিতরে সহস্রকান্তি দীর্ঘ দীর্ঘশ্বাস। হে প্রিয়, হে বাংময় নির্বাণ, দেখা দাও, দেখা দাও। চলেছে দিন, দিনের পিঠে দিন, যেমন মরুর অভিযাত্রী। খাচ্ছি দাচ্ছি শুচ্ছি বসছি, দুয়ার খুলে ঘূর্ণিমাতন দেখছি। ফুলের অভিঘাতেও হঠাৎ ফুলশয্যায় জ্বলে আগুন ফুলকি। কেউ দুদিকে কান টানছে, মাথার মধ্যে অন্য মাথা ঘুরছে। সবাই খুব জব্দ করে, চতুর্দিকে জব্দ হচ্ছে ছিনতাই। কে কতটা আয়না ঘেঁষা, তা দিয়েই তো বিস্তৃত সাম্রাজ্য। যেমন অকস্মাৎ সকালে এলো অন্য নামের তার বার্তা। হাত কাঁপছে, বুক কাঁপছে, ঠোঁটে তবু এরল ফ্রিনের হাস্য। অলিক, অলিক, সবই অলিক। দিনের বেলা কে যে কাকে চিনছে। চলছে দিন, দিনের পিঠে দিন, যেমন মরুর অভিযাত্রী। আসুন, বসুন, চা খান। না খাবেন তো উচ্ছন্নে যান। কোন দিকে বাথরুমটা ভাই? এই যে ডান দিকে, আলোর বোতাম। জিপ ফাস্টনার আটকে গেছে রোমে। আমি যদি বেদুইন হতাম। শীতাতপ নিয়ন্ত্রিত, তাও যেন ছায়া আসছে পিছু পিছু। সব দিকেই তো সব কিছু ফক্কা, তবু তো পাওয়া যাবে কিছু মিছু। পান থেকে আর চুন খসে না, কিন্তু সিগারেটের ছাই ফেললে কার্পেটে তুমি অমনি আধ নম্বরই মেটে। কোথায় এসেছো কিছুই জানো না, কেন এসেছো তা জানো? ম্যাজিক হাভেলি, চতুর্দিকে গুহামুখ সাজানো। কেউ কাউকে দেখছে না, বসেছে হুল্লোড়ের আসর। এখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, এখানে তোমার বিবাহ বাসর। কোনো রকমের রাস্তায় বেরিয়ে যার দিকে খুশি করুণার দৃষ্টিতে তাকিয়ে ভিগড়েকে 20 পয়সা, পুলিশকে দাও হাঁকিয়ে। এইসব কিছুরই সদ্যলার আছে একটা দিব্যস্থান। যে খোঁজ পাবার সে ঠিকই জানে, সে
সেখানে একলা মস্তান। মাঝরাত্রির পরেও অনেকটা ঘুরে গেছে ঘড়ির কাঁটা, তবু কেন জেগে উঠলাম? বাল্যবিবাহের মতন প্রথম প্রহরেই ঘুম এসেছিল। কেউ তো ঘুমকে শাসন করেনি, তবু কেন এই অভ্যুত্থান? ভূতে পাওয়ার মতন কেউ আমাকে টেবিলের সামনে বসায়, খোলাই কবিতার খাতা। কোন ভূত? কোন ভূত? আমার কাঁধে সিন্দাবাদ নাবিক একটুক্ষণ চুপ করে বসে থেকে আমার হাসি পায়। মদন মিত্রের দেওয়া পুরনো ডায়েরিটাকে আমি চুম্বন করি। এতগুলি সাদা পাতা, তোমরা পরবর্তী প্রজন্মের দিকে যাও। অগণন ক্রুদ্ধ সুন্দর মগ্ন লাজুক তরুণ তরুণীরা খেলা করছে সিন্ধু পারে। দূরত্বের আলো ছায়া কি মধুর। কলম, খেলা, খোলা। আমি চুপ করে বসে আছি। আর কি প্রগাঢ় বিচ্ছিন্নতা! ছিন্ন পৃষ্ঠাগুলি অলঙ্কার ও উপমা হয়ে উড়ছে বাতাসে। বাইরে ঝিমঝিম করছে রাত, আমার নিজস্ব রাত। আমার শৈশব ঘড়ি টিকটিক করে বলছে, জেগে থাকো, জেগে থাকো। যেন আরও কিছু বলে, আমি ভাষা বুঝতে পারি না। আমারই আয়ুর ভাষা এত নৈর্ব্যক্তিক। জাগো হে ঘোড়সাওয়ার, নীল ঘোড়সাওয়ার। দিনের বেলায় তুমি পাথর পথের ধারে, রাত্রিরের রাজা কিংবা রাত্রিরের রানী। বুকে হাত দিয়ে কেউ বলুক তো, ঠিক ঠিক চিনি। আমি রাত্রিরের দিকে, রাত্রিরের প্রবল আগ্নিকে আমার নিজস্ব কিছু পাগলামিরা ভূমি পায়, চাষবাস করে, শরীরেও আসে যায়। যতটুকু খোলা থাকে নিসর্গ পর্দায়। বৃষ্টি খায় আকাশের ছায়া, রূপলি আলোর মতো বৃষ্টি এসে ফিসফিসিয়ে ডাকে। চাঁদ গলা জলে জল আসে। 27 বছর মনে পড়ে। পাহাড় পেরিয়ে আসা সেই রাত, দ্রিমি দ্রিমি মাদলের ধ্বনি। মনে হয় এই বুঝি অসীমের গীতিনাট্য, কসমিক হারমোনি। জলপ্রপাতের পাশে একা শুয়ে থাকা, নগরে ব্যারাকে কিংবা পানশালায়, কদাচিৎ কয়েদখানায়। সব কিছু ভালোবাসা, মায়ার আঙুল ছোঁয়া ভালোবাসাময় প্রতিটি দিনান্ত। আমি চেয়েছি নারীর কাছে দয়া। মনে আছে, দয়া নয়, দিয়েছিলে অসখ্য ধ্বনি। তোমার সুষমা, তুমি কিছুই জানো না। তুমি সব কিছু জানো, রাত্রিকে বাজাও তুমি। সামান্য ও ভুরুভঙ্গে বয়ে যায় শিউলির গন্ধমাখা নদী। অনন্তের তরিখানি থেমে যায় এই কিনারায়। এরই মধ্যে যদি ঘুম আসে, এরই মধ্যে হাতের আঙুল যদি ঘুমে ছুঁয়ে দেয়। জাগে হো ঘোড়সাওয়ার, নীল ঘোড়সাওয়ার। কাল রাতের বেলায় গান এলো মোর মনে। তখন আপনি ছিলেন আমার সঙ্গে। সবগুলি গুনগুন সঙ্গীতের স্রষ্টা। পূজা থেকে বিরহ, প্রকৃতি থেকে আরও দুঃখ ভরা গান। এ দুঃখ আমার নয়, যিনি লিখেছেন তিনিও কি এত দুঃখী? কিংবা প্রত্যেক কবির মতন তিনিও বৈপরীত্যের বরপুত্র, সব প্রশ্নের উত্তর ঘুলিয়ে দেবার সম্রাট? জীবন চরিত্রে তাকে সত্যিই খোঁজা যায় না। কাল রাতের বেলায় এত গান, সর্বাঙ্গ জড়ানো গান, সেই সব সুখের মিড় ছবির রঙের মতো গড়িয়ে যায়। আয়তন মেশে যেন মাতিস এর আঁকা গান। ঝর্ণায় অনেকক্ষণ ধারা স্নান, চোখ জড়িয়ে আসে। তারপর এক ঝলক স্বপ্ন দেখি আলখাল্লা পরিহিত তাঁকে। এ মূর্তি প্রভাত মুখুজ্জের গড়া নয়। বইয়ের র্যাকের পাশে ঠেস দিয়ে থুতনিতে আঙুল বড় ব্যাকুল ও কৌতূহলী, খুবই মহান ও সামান্য। আমার কোনো প্রশ্ন মনে আসে না। কান্নায় আমার গলা বুঝে যায়, আমি ফুঁপিয়ে উঠি। একটু পরেই দেখি ঘামে ভিজে গেছে বিছানার চাদর। বাইরে প্যাঁচার ডাক, শিহরিত রাত, থমথমে পৃথিবী। কুয়াশার মতন ছড়িয়ে পড়ে আমার বিস্ময়। রবীন্দ্রনাথকে দেখে হঠাৎ আমার কান্না এলো কেন? আমারও কান্না জমেছিল। আহ, বেঁচে থাকা এত আনন্দের! উনুন নিভে গেছে, ঘুমিয়ে আছে ওরা, ঘুমো। উদরে থাক খিদে, কপালে দেব আমি চুমো। সারা গা ধুলো মাখা, শিশুরা শুয়ে আছে চাঁদে। তারার কুচি মাখা জড়িয়ে মরিয়ে আহ্লাদে। আতুর বিরহীরা, লক্ষ্মী ছাড়া যত যারা, আকুল পাথারের জাহাজে ভাসে দিশেহারা। দক্ষিণী জননীটি ঘুমিয়ে খুকি হয়ে আছে। এখন বসুমতী রেখেছে তাকে খুব কাছে। ঘুমো ষড়রিপু, ঘুমো অবিচার, ক্রোধ।
আমার জেগে থাকা দিনের সব কিছু শোধ। হে প্রিয়, হে নির্বাক কুসুম, এবে উন্মোচিত হও। হে তমস বিদ্যুল্লতায় ঘেরা মরুত বাহন, হে অদৃশ্য সকল দেখার শ্রেষ্ঠ কাঙাল ভুবন, তুমি কত একা আছি দেখো, বাতিস্তম্ভে জাগ্রত প্রহরী, নেই আভরণ, নেই না পাওয়ার কোনো অভিমান। হে প্রিয়, হে বাংময় নির্মাণ, দেখা দাও, দেখা দাও। পৃষ্ঠা 178।